নমস্কার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই বিষয়টি প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত আবশ্যক এবং প্রয়োজনীয় একটি বিষয়। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, পৃথিবীতে অভিযোজন করতে গেলে আমাদের যে বিষয়টি, যে প্রক্রিয়াটি বা যে কাজটিকে করাটা অত্যন্ত আবশ্যক, সে কাজটি হচ্ছে ডিসিশন মেকিং। আর এই ডিসিশন মেকিং যত তাৎপর্যপূর্ণ বা এফেক্টিভ হবে, তত বেশি আমরা আমাদের যে অভিযোজনের যে চাহিদা, অভিযোজনের যে নিড, সেটাকে কিন্তু আমরা ফুলফিল করতে পারবো, নিজেদেরকে যোগ্য করে তুলতে পারবো। আর এই পরিবর্তনশীল পরিবেশ বা পরিবর্তনশীল অবস্থায় অ্যাকচুয়ালি আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি করণীয়, সে প্রত্যেকটি কাজ আমরা যথাযথভাবে সম্পাদন করতে পারবো। এবং বলতে গেলে যে কোয়ালিটি লাইফ অর কোয়ালিটি লাইভলিহুড, এই যে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, কোয়ালিটি লাইফ অ্যান্ড কোয়ালিটি লাইভলিহুড, এই কোয়ালিটি লাইফ অ্যান্ড কোয়ালিটি লাইভলিহুডের জন্য আমাদের এই ডিসিশান মেকিংয়ের বিষয়টি সম্পর্কে যেমন যথার্থ বা উপযুক্ত ধারণা গঠন করতে হবে বা ধারণা থাকা খুব দরকার, পাশাপাশি এই বিষয়টি সম্পর্কে ধারণা থাকলেই হবে না, ডিসিশান মেকিং কিভাবে করতে হয় এবং প্র্যাকটিক্যালি এই নলেজ বা ইনফরমেশানগুলোকে কিভাবে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, সেগুলি সম্পর্কেও আমাদের একটা সদর্থক ধারণা থাকা দরকার। তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ডিসিশন মেকিং বলতে সাধারণভাবে কি বুঝি। যদি আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন ছোট ছোট ঘটনা বা পরিস্থিতিগুলোকে আমরা অবজার্ভ করি বা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব আমরা প্রতিনিয়ত কিছু না কিছু আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। কিছু হয়তো প্রথাগত বা ফর্মাল ডিসিশন, আর কিছু ইনফর্মাল ডিসিশন। কিছু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মুহূর্তে ইন্টারাকশান বা অ্যাকশান করার জন্য বা মুভ করার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু ডিসিশান নিয়ে থাকি। তবে সেক্ষেত্রে কিছু কিছু ডিসিশান রয়েছে যেগুলো খুব সিম্পল, যেগুলো স্টেরিওটাইপ, যেগুলি একটা হ্যাবিচুয়েটেড ডিসিশান। অর্থাৎ বিভিন্ন কাজের মধ্য দিয়ে, বিভিন্ন হ্যাবিটের মধ্য দিয়ে, হ্যাবিটের মধ্য দিয়ে এই ডিসিশানের কাজগুলি সম্পন্ন হয়ে থাকে। কিছু সিম্পল, কিছু নর্মাল, কিছু ডিসিশান আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত করে থাকি। কারণ আমাদের মনে রাখতে হবে, যেখানে অল্টারনেটিভ আছে সেখানে ডিসিশানের দরকার আছে। আর অল্টারনেটিভ বলতে কি বোঝায়? সাধারণভাবে বোঝাচ্ছে যে কোনো একটা ফোর্সকে চ্যানেলাইজ করতে হবে বা কিছু একটা অ্যাকশান করতে হবে। তাহলে কিছু একটা অ্যাকশান করতে হবে, তো অ্যাকশান করার সময় যদি এরকম দেখা যায় যে মিনিমাম দুটো বা তার বেশি অ্যাকশান করার অ্যাপ্রোচ রয়েছে, দুটো বা তার বেশি অ্যাকশান করার প্রসেস রয়েছে, এবার এখানেই কিন্তু প্রশ্ন উঠবে, যদি দুই বা তার বেশি অ্যাকশানের অ্যাপ্রোচ বা প্রসেস থাকে বা মেকানিজম থাকে বা স্ট্র্যাটেজি থাকে, তখনই কিন্তু বিশেষ রূপে যে প্রশ্নটা উঠবে যে কোন অ্যাপ্রোচ বা কোন প্রসেস বা কোন স্ট্র্যাটেজিটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট বা এফেক্টিভ হবে অ্যাজ পার দ্য গোল অর অবজেক্টিভ। অর্থাৎ আমার নির্দিষ্ট কিছু একটা উদ্দেশ্য নিয়ে আমি একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমার কিছু উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্যকে নিয়ে আমি একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সে পরিস্থিতিতে দুটো বা তার বেশি অল্টারনেটিভ রয়েছে। সেটা প্রসেস রূপে হতে পারে, সেটা অ্যাপ্রোচ রূপে হতে পারে, সেটা স্ট্র্যাটেজি রূপে হতে পারে। এই যে অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজি, প্রসেস যাই হোক না কেন, সেখান থেকে কিন্তু সেই পরিস্থিতিকেই সাধারণভাবে আমরা বলবো প্রবলেম বা প্রবলেমেটিক সিচুয়েশান। এই প্রবলেমেটিক সিচুয়েশান বা প্রবলেম এর জায়গা থেকে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিসিশানটা নিতে হবে। অর্থাৎ এই অল্টারনেটিভের মধ্যে থেকে সিগনিফিক্যান্ট বা এফেক্টিভ যে অ্যাপ্রোচ বা প্রসেস বা মেকানিজম বা স্ট্র্যাটেজি, সেটাকে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আমরা প্রপারলি সেটাকে সিলেক্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের গোল ডাইরেক্টেড যে পারফরমেন্স, অবজেক্টিভ ওরিয়েন্টেড পারফরমেন্স, সেটা কিন্তু আমরা এনশিওর করতে পারবো।
যদি আমরা এফেক্টিভলি সেই অল্টারনেটিভটাকে সিলেক্ট করতে না পারি, যদি মডারেটলি সিগনিফিক্যান্ট বা লোয়ার লেভেল সিগনিফিক্যান্ট বা ইনসিগনিফিক্যান্ট কোনো অ্যাপ্রোচ বা ওয়ে বা প্রসেস বা মেকানিজমকে আমরা ফলো করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এফোর্ট, আমাদের যে টাইম, আমাদের যে মানি অর ইকোনমি, সবটাই কিন্তু ওয়েস্টেজ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে সময় যাতে অপচয় না হয়। আমাদের মনে রাখতে হবে সময়ের অপচয়কে প্রতিরোধ করা, সম্পদের অপচয়কে প্রতিরোধ করা, আটকানো বা ঠেকানো। সময়, সম্পদ কিংবা হিউম্যান লেবার বলা যেতে পারে বা হিউম্যান এফোর্টস বলা যেতে পারে, এই বিভিন্ন বিষয়গুলোর যাতে অপচয় না হয়, সে অপচয়টাকে ঠেকিয়ে বা অপচয়টাকে রেসিস্ট করে, আটকে, প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে যাতে আমরা এফেক্টিভ রেসপন্স বা এফেক্টিভ আমরা ইন্টারাকশান বা অ্যাকশানটা করতে পারি। তার জন্যই কিন্তু মূলত আমাদেরকে ডিসিশন নিতে হয়। তার জন্যই কিন্তু এই যে সিলেক্ট করতে হয়, এই সিলেকশানের প্রক্রিয়াটাই হচ্ছে ডিসিশন মেকিং। তাহলে যে অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন অর সিগনিফিক্যান্ট সিলেকশন অফ দি স্পেসিফিক অল্টারনেটিভ ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট প্রসেস, দ্যাট ইজ ডিসিশন মেকিং। তো আজকে আমরা আলোচনা করব এই ডিসিশন মেকিংয়ের প্রকৃত অর্থগুলো কী। তাহলে এখানে শুরুতে তাহলে দেখতে পাচ্ছি যে এরকম অনেকগুলো একজন ব্যক্তি যখন কি হচ্ছে একটা সিচুয়েশান ফেস করছে, একটা সিচুয়েশানে যখন দেখতে পাচ্ছে যে এরকম অনেকগুলো অল্টারনেটিভ রয়েছে, হ্যাঁ, কোনো একটা টার্গেট বা কোনো একটা অবজেক্টিভে রিচ করার জন্য দেখতে পাচ্ছে যে এরকম অনেকগুলো অল্টারনেটিভ রয়েছে। তাহলে অল্টারনেটিভের মধ্য থেকে তাহলে কি করতে হবে, তাকে কিন্তু একটা স্পেসিফিক অল্টারনেটিভ সিলেক্ট করতে হবে। তাহলে যে স্পেসিফিক অল্টারনেটিভটা কী হবে সেটার জন্য আমাদের দরকার ডিসিশন মেকিং। এবার আমরা সহজ করে বলবো যে ডিসিশন মেকিং করতে গেলে আমাদের কি করতে হয়, এর অর্থটা আমাদেরকে ভালো করে বুঝে নেওয়া দরকার। তাহলে ডিসিশন নেব মানে কি নেব, ডিসিশন নিতে গেলে আমাকে কি নিতে হবে। ধরা যাক এখানে একজন ব্যক্তি এই একটা প্রবলেমেটিক সিচুয়েশানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই প্রবলেমেটিক সিচুয়েশানটা থেকে তিনি বেরোতে চাইছেন। তাহলে প্রথমে তাহলে কি করতে হবে, ডিসিশন নেওয়ার জন্য তাকে কি করতে হবে, প্রথমে কিন্তু কালেকশন অফ ইনফরমেশন অর কালেকশন অফ ডেটা অর ইনফরমেশন। তাহলে কি করতে হবে, এই প্রত্যেকটা অল্টারনেটিভ সম্পর্কে কিন্তু তাকে ইনফরমেশন বা ডেটাকে কালেক্ট করতে হবে। প্রত্যেকটা অল্টারনেটিভ সম্পর্কে আমার অ্যাপ্রোপ্রিয়েট বা সিগনিফিক্যান্ট যে ইনফরমেশন বা ডেটা সেটাকে কিন্তু আমাকে কালেক্ট করতে হবে, সেটা আমার বুঝে নিতে হবে। অ্যাকচুয়ালি আমার নলেজ দরকার আছে। যদি আমার নলেজ যত বেশি, আমার বিভিন্ন অল্টারনেটিভের সম্পর্কে যদি আমার যত বেশি নলেজ সাউন্ড হবে, বেসড অন দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর প্রিভিয়াস স্টাডি অর প্রিভিয়াস এক্সারসাইজ, আমাদের অতীতের বা পূর্বের কোনো চর্চা বা অনুশীলনের মধ্য দিয়ে যদি এই অল্টারনেটিভগুলো, ধরা যাক এটা অল্টারনেটিভ এ, বি, সি, এরকম তিনটে অল্টারনেটিভ রয়েছে। এই তিনটে অল্টারনেটিভের মধ্যে আমার যে কোনো একটা অল্টারনেটিভকে নির্বাচন করতে হবে। তাহলে যে তিনটে অল্টারনেটিভের মধ্য থেকে এক স্পেসিফিক অল্টারনেটিভ নির্বাচন করতে হবে যে ব্যক্তির প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস এক্সারসাইজ বা প্রিভিয়াস স্টাডির উপর ভিত্তি করে এই প্রত্যেকটা অল্টারনেটিভ সম্পর্কে যত বেশি ইনফরমেশন আগে থেকে বর্তমান থাকবে, তাকে এই অ্যাট দ্য টাইম টু টেক দ্য ডিসিশান, সিদ্ধান্ত গ্রহণের সময় তার কিন্তু সময় কম লাগে বা সময়ের অপচয় কম হয়। কিন্তু এখানে যদি বলা হয় যে এখানে কি করতে হবে, যার কোনো প্রিভিয়াস নলেজ বা ইনফরমেশান বা এগুলো নেই, এক্সারসাইজ করা হয়নি, স্টাডি করা হয়নি, এরকম পরিস্থিতিতে তাকে তিনি কীভাবে সিদ্ধান্ত নেবেন, তখন কিন্তু তাকে প্রত্যেকটা অল্টারনেটিভ সম্পর্কে ভালোভাবে এক্সারসাইজ করে ইনফরমেশান, অর্থাৎ প্রত্যেকটা অল্টারনেটিভকে অ্যাসেস করতে হয় ভালোভাবে, এবং অ্যাসেস করার মধ্য দিয়ে সেখানে কিন্তু যে যা কিছু পজিটিভ নেগেটিভ যা ইনফরমেশান রয়েছে সবগুলোকে গ্যাদার করতে হবে। যত কিছু ইনফরমেশান আছে, পজিটিভ ইনফরমেশান যদি থাকে পজিটিভ ইনফরমেশানগুলো, অর্থাৎ ফেভারেবল ইনফরমেশানগুলো যেমন গ্যাদার করবে, একই রকমভাবে যে ইনফরমেশান বা যে ডেটাগুলো অ্যাকচুয়ালি তার যে নেগেটিভ সাইড, প্রত্যেকটা অল্টারনেটিভের নেগেটিভ সাইড থাকতে পারে বা নাও থাকতে পারে। তাহলে প্রত্যেকটা অল্টারনেটিভের যে নেগেটিভ সাইড বা পজিটিভ সাইড, তার প্রত্যেকটা সাইডের যে অ্যাকচুয়াল ব্যাখ্যা, তার ইনফরমেশান, সেই ইনফরমেশান তাকে কালেক্ট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি। যদি সেই ইনফরমেশান কালেক্ট না করে
না করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয় বা নিয়ে থাকে, ইনফরমেশন যদি তার প্রিভিয়াস নলেজ বা এক্সপিরিয়েন্স না থাকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময়, কিংবা কোনো রকম বিচার বিবেচনা না করে সেখানকার কোনো অল্টারনেটিভ সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন রিসিভ না করে যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে থাকে, কোনো অল্টারনেটিভকে সিলেক্ট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কি দেখা যায়, সেখানে কিন্তু একটা চান্স ফ্যাক্টর কাজ করে যায়। সেই চান্স ফ্যাক্টরটা কি হতে পারে, সেটা কিন্তু কনফিডেন্ট থাকে না সে ব্যক্তির সেই সিদ্ধান্তের প্রতি কিন্তু আত্মবিশ্বাস বা বিশ্বাস থাকে না। তার কারণ সেখানে চান্স একটা ফ্যাক্টর কাজ করে। কি চান্স করে? বাই চান্স সেই সিলেকশনটা ঠিক হয়ে গেল, কিংবা বাই চান্স সেই সিলেকশনটা ভুল হয়ে গেল। তাহলে এই চান্স ফ্যাক্টর কাজ করে, সেখানে কিন্তু সেই সিদ্ধান্তের উপরে কিন্তু ব্যক্তির কোনো রকমের নিয়ন্ত্রণ থাকে না, কোনো রকমের বিশ্বাস থাকে না, কোনো রকমের কনফিডেন্ট থাকে না সেই বিষয় সম্পর্কে। তাহলে আমরা শুরুতেই বলেছিলাম, যদি আমরা রিসোর্সের অপচয়টাকে, সময় অপচয় বা লেবারের অপচয়, ইকোনমির অপচয়টাকে আমরা আটকাতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই চান্সের উপর ফোকাস করলে হবে না। বাই চান্স আমার প্রচুর রিসোর্সের ওয়েস্টেজ হয়ে যেতে পারে, বাই চান্স আমার রিসোর্সের আমার স্টোরেশন হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কোনো কনফিডেন্স থাকছে না। তাহলে কনফিডেন্ট গ্রো করতে হবে টু প্রোটেক্ট দ্য রিসোর্স আর টু রেসিস্ট দ্য ওয়েস্টেজ অফ রিসোর্স আর টাইম আর এফোর্ট এনিথিং। এই যে বিষয়গুলোকে, এগুলোকে এই অপচয়টাকে প্রতিরোধ করার জন্য বা এখানে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা অল্টারনেটিভ সম্পর্কে আমাকে কি করতে হবে, সাফিসিয়েন্ট ইনফরমেশান, সাফিসিয়েন্ট ডেটা আমাকে অ্যাসেস করতে হবে বা কালেক্ট করতে হবে। কালেক্ট করার মধ্য দিয়ে সেটা থাকলে হবে না। এবার কি রয়েছে, সেগুলোকে প্রত্যেকটা অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন, অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন, প্রত্যেকটা ডেটা যে কালেক্ট করা হলো, সে কালেক্টেড ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে এবং সেগুলোকে ইভ্যালুয়েট করতে হবে যে হাউ মাচ দোজ আর ইনফ্লুয়েন্সিং, সেগুলো কতটা তাৎপর্যপূর্ণ, পজিটিভ সাইডে তাৎপর্যপূর্ণ হতে পারে বা নেগেটিভ সাইডে তাৎপর্যপূর্ণ হয়, অর্থাৎ তার নেগেটিভ এফেক্টটা, নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কতটা সিগনিফিক্যান্ট, তার পজিটিভ এফেক্টটা কতটা সিগনিফিক্যান্ট। যদি আমি এই বিচারটা না করি, এটাকে বলা হচ্ছে সাধারণভাবে বিচার অ্যাকচুয়ালি এই যে অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা ইভ্যালুয়েট করছি, মিনস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জাজমেন্ট করছি এবং জাজ করার মাধ্যমে কিন্তু আমরা সিলেক্ট করব। তাহলে এই যে জাজমেন্ট আর ইভ্যালুয়েশন, তাহলে জাজমেন্টের জন্য কি দরকার আছে, অ্যানালাইসিস দরকার আছে। কালেক্টেড ইনফরমেশানগুলোকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করার পরে সেগুলোকে কি করতে হবে, অ্যানালাইসিস করার পরে সেগুলোকে ইভ্যালুয়েট করতে হবে যে এটা ঠিক কি বা ভুল কী, সে ইত্যাদি বিষয়গুলো, এর কতটা তাৎপর্যপূর্ণ, কতটাকে ইগনোর করা যেতে পারে, কোন কোন বিষয়গুলোকে ইগনোর করা যেতে পারে, কোনটাকে ইগনোর করলে চলবে না। এরকমভাবে আমাকে প্রত্যেকটা অল্টারনেটিভ সম্পর্কে যে কালেক্টেড ইনফরমেশান, সেই ইনফরমেশানগুলোকে অ্যানালাইসিস করার দরকার আছে। তার ভিত্তিতে কিন্তু আমি একটা জাজমেন্টে যাব যে হুইচ ওয়ান ইজ দ্য সিগনিফিক্যান্ট অল্টারনেটিভ আর হুইচ ওয়ান দ্য সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচ আর ওয়ে টু ওভারকাম দ্য প্রবলেমেটিক সিচুয়েশান। সেই নির্দিষ্ট প্রবলেম থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে বা সেখান থেকে উপযুক্ত প্রমাণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোন অ্যাপ্রোচ বা কোন মেকানিজম বা স্ট্র্যাটেজিটা তাৎপর্যপূর্ণ, সেই জাজমেন্টটা কিন্তু আমরা নিতে পারবো। আর এই জাজমেন্ট নেওয়ার যে প্রক্রিয়াটি, সে প্রক্রিয়াটি হচ্ছে সাধারণভাবে হচ্ছে ডিসিশন মেকিং, অর্থাৎ ইট ইজ এ প্রসেস to select the alternative, significant or effective alternative from different alternatives based on the appropriate judgment collected information based on the collected information about different alternatives. বিভিন্ন অল্টারনেটিভগুলো সম্পর্কে যখন আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করছি, সেগুলোকে বিচার বিশ্লেষণ করা এবং মূল্যায়ন করার পরিপ্রেক্ষিতে যখন আমরা একটা সিগনিফিক্যান্ট সিলেকশন, মানে একটা সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচকে সিলেক্ট করব, তখন কিন্তু সেটা হবে ডিসিশন নেওয়া। তাহলে হোয়াট ইজ ডিসিশন? ডিসিশন ইজ নাথিং বাট ইট ইজ এ কনক্লুশন। আমি কিছু একটা সিদ্ধান্ত নিলাম, মানে ইট ইজ আ ফাইনাল কনক্লুশন, ফাইনাল একটা সবার শেষে আমি কি করলাম, ফাইনালি আমি একটা মত বা একটা মতামতকে বা একটা ডিরেকশানকে আমি ফাইনাল করলাম, সেটাকে বললাম দিস ইজ ফাইনাল, দিস ওপিনিয়ন ইজ ফাইনাল, দিস কনসেপ্ট ইজ ফাইনাল, ইট ইজ সিগনিফিক্যান্ট। এরকমভাবে যখন আমরা সেটাকে সিলেক্ট করে নিচ্ছি, বিচার বিবেচনা করে নিচ্ছি থ্রু দি এফেক্টিভ প্রসেস, তখন সেটাই হচ্ছে ডিসিশান।
তাহলে সে ডিসিশান অ্যান্ড ডিসিশান মেকিং দুটো আলাদা জিনিস। এখানে আমাদের মনে রাখতে ডিসিশানটা কি, যে অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন অফ দ্য অল্টারনেটিভ, এইটা হচ্ছে ডিসিশান। সিলেকশনের পেছনে যে টোটাল প্রক্রিয়াটা রয়েছে, অর্থাৎ ব্যক্তি যখন এই সিলেকশন করছেন, সেই সিলেকশন করার প্রক্রিয়াটাই হচ্ছে ডিসিশন মেকিং। তাহলে হোয়াট ইজ ডিসিশন মেকিং? ডিসিশন মেকিং ইজ এ প্রসেস টু মেক ডিসিশন। It is a process to make decision. And what is decision? Decision is an appropriate selection of appropriate alternative to overcome or from overcome the problematic situation. কোনো একটা প্রবলেমেটিক সিচুয়েশান থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে যে বিশেষ যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ডিসিশন মেকিং। এবার আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্র্যাকটিক্যালি ডিসিশন মেকিংয়ের যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি একটা হিউম্যান যে কগনিশন, সেই হিউম্যান কগনিটিভ ফিল্ডে বা ইন্টেলেকচুয়াল প্রসেসের মধ্য দিয়ে ডিসিশন মেকিংয়ের কাজটি সম্পন্ন হয়। ইট ইজ নট দ্য এক্সটার্নাল প্রসেস, ইট ইজ ইন্টারনাল প্রসেস অফ হিউম্যান সাইকোলজি অর হিউম্যান ইন্টেলেকচুয়াল হিউম্যান ইন্টেলিজেন্স। এখানে তাহলে আমি কি বলতে চাই? এখানে আমি বলতে চাই যে মানবীয় যে কগনিটিভ, তবে এখানে মনে রাখতে হবে যে একজন ব্যক্তি তিনি স্বতঃস্ফূর্তভাবে বা তিনি নিজে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কোনো একটা গোষ্ঠী বা দলের মধ্যে থেকেও সিদ্ধান্ত হয়। তাহলে দলের মধ্যে থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার স্টাইল বা অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে, সেখানে ডিসিশন মেকিংয়ের প্রসেসটা ডিফারেন্ট হবে। তার কারণ হচ্ছে সেখানে অনেক ব্যক্তির সমাগম থাকে, দুই বা তার বেশি ব্যক্তি থাকে, দুই বা তার বেশি ব্যক্তির যে দৃষ্টিকোণ রয়েছে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তার রিকোয়ারমেন্ট আছে, তার নিড আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে রয়েছে। তাহলে এই বিভিন্ন বিষয়গুলো যেহেতু সেখানে রয়েছে, তো তার জন্য কি করতে হয়, একটা গ্রুপের মধ্যে যদি কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়, তার স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট হয়। তাহলে কি ডিফারেন্ট হবে? ইন্ডিভিজুয়ালি আমি এতক্ষণ যেটা বললাম সেটা অ্যাপ্রোচ, এমন একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এটা অ্যাপ্লিকেবল, পাশাপাশি হচ্ছে যে একটা গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কালেকটিভ এফোর্টকে কনসিডার করতে হবে, এখানে কালেকটিভ পার্টিসিপেশনকে কনসিডার করতে হবে। অর্থাৎ যখন কোনো একটা ডিসিশান নেওয়া হবে, তখন কিন্তু একজন ব্যক্তির ক্ষমতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে হবে না। এখানে আমাদের একটা বিষয় সম্পর্কে বুঝে নিতে হবে যে যখন আমরা কোনো একটা প্রবলেম ফেস করব বা ইন্টারেক্ট করব, অল্টারনেটিভের কোনটা অল্টারনেটিভ ভালো, কোনটা অল্টারনেটিভ মন্দ বা খারাপ, তার সম্পর্কে ইনফরমেশান নেওয়া, ইভ্যালুয়েশন করা এবং ফাইনালি সিলেক্ট করা। তো এইটা যখন করব, তখন কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে বা আমাদেরকে ফোকাস করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমার অ্যাভেলেবল রিসোর্স কী আছে, কিংবা আমার ক্যাপাবিলিটি কী আছে। ইন্ডিভিজুয়ালি আমার ক্যাপাবিলিটি কী রয়েছে, বা গ্রুপের মধ্যে থাকলে গ্রুপের ক্যাপাবিলিটি কী রয়েছে, বা গ্রুপের প্রিভিয়াস আর এক্সিস্টিং রিসোর্স কী রয়েছে, অ্যাভেলেবল রিসোর্স কী রয়েছে। তাহলে দুটো জিনিস সেখানে থাকতে হবে। যদি গ্রুপ হয়, তাহলে গ্রুপের ক্ষেত্রে সে গ্রুপের কী রিসোর্স, অ্যাভেলেবল রিসোর্স রয়েছে, কিংবা যদি ব্যক্তি হয়, তার ব্যক্তির কী রিসোর্স রয়েছে বা ক্যাপাবিলিটি রয়েছে, ব্যক্তি কী করতে পারে, তার সামর্থ্যের উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। একই রকমভাবে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা গ্রুপের ক্ষেত্রে কিন্তু তার যে ক্যাপাবিলিটি বা তার যে অ্যাভেলেবেল রিসোর্স এক্সারসাইজের যে অপশান বা প্রবাবিলিটি রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত হবে। যদি কখনো এরকমটা দেখা যায় যে আমার ক্যাপাবিলিটিকে ফোকাস না করে, আমি আমার ক্যাপাবিলিটির দিকগুলোকে বিচার বিশ্লেষণ না করে, কোনো এক্সপার্ট ব্যক্তির সাহায্য নিয়ে বা কোনো বিশেষ বিজ্ঞ ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তির সাহায্য নিয়ে আমি কোনো একটা সিদ্ধান্তকে আমি নিয়ে নিলাম, ভালো কথা নিয়ে নিলাম, কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে সিদ্ধান্তটা সেই এক্সপার্ট ব্যক্তি তার নিজের ক্যাপাবিলিটি বা তার এবিলিটির উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্তটা আমাকে দিয়েছেন। সেই সিদ্ধান্তটা আমার ক্ষেত্রে কম্পেটেবল হতেও পারে, আমার ক্ষেত্রে সুইটেবল হতেও পারে, নাও হতে পারে। এখানেও কিন্তু তাহলে একটা ফ্যাক্টর কাজ করছে, দ্যাট ইজ এ চান্স। বাই চান্স সেই ডিসিশানটা যে ডিসিশানটা সেই এক্সপার্ট ব্যক্তি নিয়েছেন বা আমাকে দিয়েছেন, সে ডিসিশনটা সেটা কিন্তু আমার ক্ষেত্রে কি হতে পারে, আমার ক্ষেত্রে ইনসিগনিফিক্যান্ট প্রুভ হতেই পারে। সেখানেও কিন্তু একটা চান্সের প্রবাবিলিটি থেকে যাচ্ছে, চান্স ফ্যাক্টর কাজ করছে, সেখানে কিন্তু কনফিডেন্ট থাকছে না। সেই জন্য যদি ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তির যে নিজস্ব এবিলিটি বা ক্যাপাবিলিটি রয়েছে, সেই এবিলিটি বা ক্যাপাবিলিটিগুলোকে কিন্তু তার ফোকাস করা বা বিবেচনা করার দরকার যখন তিনি জাজমেন্ট করছেন। অর্থাৎ যখন প্রত্যেকটা অল্টারনেটিভের ইনফরমেশনগুলো রিসিভ করা হলো, অ্যানালাইসিস এবং ইভ্যালুয়েশন চলছে,
এই অ্যানালাইসিস করার সময় বা ইভ্যালুয়েশন করার সময় তখন কিন্তু সেখানে কিন্তু ব্যক্তির যে ক্যাপাবিলিটি, ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি বা ইন্ডিভিজুয়াল যে রিসোর্স এক্সারসাইজিংয়ের যে অপশান বা প্রবাবিলিটি, সেই ক্যাপাবিলিটির জায়গাগুলোকেও কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে, সেগুলোকে অ্যাসিমিলেট করার মাধ্যমে সেখানে বিচার বিশ্লেষণ করতে হবে, তার ভিত্তিতে কিন্তু জাজমেন্ট করতে হবে যে হুইচ অল্টারনেটিভ আর হুইচ প্রসেস অর স্ট্র্যাটেজি ইজ ভেরি সিগনিফিক্যান্ট অর নট। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা তাহলে বুঝলাম যে হোয়াট ইজ ডিসিশন অ্যান্ড হোয়াট ইজ ডিসিশন মেকিং। ডিসিশন ইজ এ সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচ or significant selection, is a significant selection of approach or way or process to overcome a problem appropriate or significantly based on available resource or based on available or the capability based on the capability of an individual। কোন একজন ব্যক্তির যে কর্মক্ষমতা আছে, তার যে সামর্থ্য আছে, তার সামর্থ্যের উপর ভিত্তি করে কিংবা তার যে রিসোর্স অ্যাভেলেবিলিটি রয়েছে তার উপর ভিত্তি করে যখন কোনো একজন ব্যক্তি বা কোনো একটি গোষ্ঠী কি করবে, কোনো একটা সমস্যা থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে বা সেই সমস্যা থেকে নিজেকে ওভারকাম করার জন্য যতগুলো অল্টারনেটিভ থাকে সে প্রত্যেকটা অল্টারনেটিভ সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অ্যাসেস করবে বা সেগুলোকে কালেক্ট করবে, সেগুলোকে অ্যানালাইসিস করবে এবং ইভ্যালুয়েট করার মাধ্যমে জাজমেন্টে যাবে, অর্থাৎ সিলেক্ট করবে যে হুইচ অ্যাপ্রোচ অর অল্টারনেটিভ অর প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর সিগনিফিক্যান্ট। এইটা যখন নেবে, এই নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ডিসিশন মেকিং। আর অ্যাপ্রোপ্রিয়েট যে সিলেকশান অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট সিলেক্টেড যে অ্যাপ্রোচ অর প্রসেস অর স্ট্র্যাটেজি, দ্যাট ইজ ডিসিশন। এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়গুলোকে আমরা মনে রাখবো। সাধারণভাবে আমাদের মনে রাখা দরকার যে ডিসিশন মেকিংয়ের যে কাজটি, সেই ডিসিশন মেকিংয়ের কাজটি সিস্টেমেটিক ওয়েতে হয়ে থাকে, অর্গানাইজড ওয়েতে হয়ে থাকে, পাশাপাশি আনঅর্গানাইজড ওর হ্যাপাজার্ড ওয়েতেও মানুষ বা ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে থাকে। যত বেশি অর্গানাইজড হবে, যত বেশি সিকুয়েন্সিয়াল হবে, যত বেশি লজিক্যাল হবে, যত বেশি সায়েন্টিফিক হবে, সেই ডিসিশনস কী করতে পারবে, এফেক্টিভ আউটকাম কিন্তু জেনারেট করতে পারবে। যত কম সিগনিফিক্যান্ট বা অর্গানাইজড বা তাৎপর্যপূর্ণ হবে, সেই ডিসিশান কিন্তু তার যে আউটপুট বা তার যে ডাইরেক্টেড অবজেক্টিভ বা গোল যা রয়েছে বা অবজেক্টিভ রয়েছে, সে অবজেক্টিভ ফুলফিলমেন্টের যে লেভেল অফ সিগনিফিক্যান্ট আর লেভেল অফ অ্যাকসেপ্টেবিলিটি, এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। তাই আমাদের মনে রাখতে হবে যে এই যে ডিসিশন মেকিংটা আমরা কতগুলো কমভাবে, কত স্টাইলে আমরা এই ডিসিশন মেকিংয়ের কাজটা নিতে পারি বা করতে পারি। এই ডিসিশন মেকিংয়ের কাজটা করার সময় আমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে, টেকনিক্যালি, সিকুয়েন্সিয়ালি, সিস্টেমেটিক্যালি এই যে কতগুলো বিশেষণ রয়েছে, যে বিশেষণগুলো মূলত আমাদের অ্যাকশান ওরিয়েন্টেড ডিসিশন প্রসেস, অ্যাকশান ওরিয়েন্টেড প্রসেস বা অ্যাকশান ওরিয়েন্টেড যে অ্যাডজেক্টিভগুলো, যেগুলো বললাম টেকনিক্যালি করতে হবে, সিস্টেমেটিক্যালি করতে হবে, সায়েন্টিফিক্যালি করতে হবে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওরিয়েন্টেড। অ্যাকচুয়ালি এগুলো কি হচ্ছে, যে লেভেল অফ সিগনিফিক্যান্সের উপর ভিত্তি করে কিন্তু এই শব্দগুলো সেই উল্লেখ করা হয়, বা এই লেভেল অফ সিগনিফিক্যান্স অফ এনি অ্যাকশান অর অ্যাক্টিভিটিস, এর বিষয়টি কিন্তু বিচার হয়ে থাকে। তো যাই হোক, যত বেশি সায়েন্টিফিক্যালি আমার ডিসিশন মেকিংয়ের কাজটি হবে, তত বেশি এর যে আউটপুট বা ফাইন্ডিংস তত বেশি সিগনিফিক্যান্ট হবে বা তত বেশি তাৎপর্যপূর্ণ হবে। যত সিস্টেমেটিক হবে, যত অর্গানাইজড হবে, যত প্রপার হবে, পারফেক্ট হবে, সেই ডিসিশান কিন্তু তত বেশি ভালো রেজাল্ট বা ফাইন্ডিংস দিতে পারে। যদি এই ডিসিশানের ক্ষেত্রে এই যে জায়গাগুলিকে ইগনোর করে এলোমেলোভাবে হ্যাপাজার্ড ওয়েতে যখন আমি যদি কোনো রকম ডিসিশান নিয়ে থাকি, সেখানে কিন্তু ব্যক্তি বা সংগঠনের কোনো রকমের কনফিডেন্ট থাকে না। সেখানেও কিন্তু একটা চান্স ফ্যাক্টর কাজ করে। সেখানে চান্স ফ্যাক্টর এমন কাজ করে যেটার মাধ্যমে ওয়েস্টেজের প্রবণতাও বেশি হতে পারে। যাই হোক, এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন বা এই বিষয়গুলিকে ফোকাস করবেন। যখন কোনো প্রবলেমেটিক সিচুয়েশানস থেকে নিজেদেরকে ওভারকাম করতে চান, সেই পরিস্থিতিতে আপনারা অবশ্যই এই বিষয়গুলিকে মাথায় রেখে নিজেদেরকে উপযুক্ত করে তোলার চেষ্টা করবেন, এই আশা রাখছি। এই বলে আজকে আমার এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।